জাতীয় নাগরিক পার্টির এনসিপির ২১৭ সদস্যের কমিটিতে সর্বমোট যদি আমি ভুল না করে থাকি ২৫ জন নারী পেয়েছে। আমরা দেখেছি আপনাদের দলের ৩৩%, যেটি নিয়ে আমরা কথা বলছিলাম গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সেটি মানে ৩৩% নারী সদস্য নেই কেন? আন্দোলনের সময় আপনারা নারীদের ক্ষমতায়ন নিয়েও সোচ্চার ছিলেন যতদূর আমরা দেখেছি। নারীদের নেতৃত্ব দিতে আমরা আন্দোলনের সময়ও দেখেছি নারীরা নেতৃত্ব দিয়েছেন সম্মুখ সারিতে। সেই ক্ষেত্রে ৩৩% নারী হতে মানে নারী সদস্য হতে আসলে বাধা কোথায়? আপনাকে ধন্যবাদ। এবং আমার দুপাশে দুজন মাননীয় সংসদ সদস্য এবং সত্যিকার অর্থে ক্ষমতাবান নারী, এবং আপনিও একজন ক্ষমতাবান এবং নিজের প্রচেষ্টায় যেভাবে সমাজে দাঁড়িয়েছেন, আপনাদের অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি। গণ অভ্যুত্থানের পরে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেক্ষেত্রে আমরা যে রাজনৈতিক দল গঠন করেছি, আপনি যথাযথই বলেছেন, আমাদের 25 জন নারী নিয়ে আমরা শুরু করেছি। বাট আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যে আমাদের স্থায়ী পরিষদ অথবা পলিটিক্যাল কাউন্সিল যেই, সেখানে কিন্তু আমরা 3 জন নারীকে স্থান দিয়েছিলাম। তারপর যে আমাদের নির্বাহী পরিষদ ছিল, সেখানেও আমরা আপনার 10% বেশি নারীকে স্থান দিয়েছিলাম। তো স্বাভাবিকভাবেই এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা যেটা থেকে শুরু করেছি, আমরা চেষ্টা করছি এখনও তৃণমূল থেকে শুরু করে সব জায়গায় নারীর অংশগ্রহণ বাড়াতে। বাট আমি মোটা দাগে যে বিষয়টা আলোকপাত করব, যে আমরা আজকে যে নারীর ক্ষমতায়নের কথা বলছি, আমাদেরকে একটা জায়গায় প্রশ্ন করতে হবে, সত্যিকার অর্থে এখানে কি মানুষের ক্ষমতায়ন হয়েছে কিনা বাংলাদেশে। আপনি শুধু নারী পুরুষ কিংবা আপনার অন্য কোনো বর্গে চিন্তা করলে হবে না। আমি মোটা দাগে দেখছি এখানে মানুষের সে অর্থে ক্ষমতায়ন হয় নাই। এখানে কিছু পরিবার, কিছু গোষ্ঠী, এবং আরেকটা বিষয়, যখন আমরা পুরুষতন্ত্র বলি, তো আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা মেল ইগো যতটা আপনার ভয়ঙ্কর বলতে আমি অফেন্স হিসেবে নেওয়ার কিছু নেই, ওইভাবেই বলছি যে এটা কিন্তু আমরা ইভেন আরব বিশ্ব, যেখানে প্রকৃতপক্ষে পেট্রিয়ার্কি এর শুরুটা হয়েছে, সেখানে কিন্তু মেল ইগো এতটা ভয়ঙ্কর এবং টক্সিক না। আমাদের এখানে দেখবেন যে আপনার পুরুষ মনেই করে যে তার ঘরের কাজ করা যাবে না, তার নারীর সাথে সে শপিংয়ে যাবে, এটা অনেকে মনে করে এটা অবমাননাকর। অনেকেই আপনার নারীর যে পাশাপাশি অংশগ্রহণটাকে সামাজিকভাবে আপনার অনেকটা হীনকর মনে করে। তো এই যে আপনার সাইকোলজি কিন্তু আমাদের শুধু নারী না, এখানে পুরুষকে এবং বিশেষ করে ক্ষমতাবান পুরুষকে একটা সামাজিকভাবে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে। সেই পুরুষ শুধুমাত্র নারীকেই সে আপনার আক্রান্ত করে না, বরং সমাজের অন্যান্য দুর্বল পুরুষ, দুর্বল পরিবার এবং দুর্বলতম অংশকে আপনার আক্রান্ত করে। সেই অর্থে আমার একটা প্রতীতি হলো যে, মানে অনুমান হলো যে এখানে মূলত মানুষের ক্ষমতায়ন ঘটে নাই প্রথমত। দ্বিতীয়ত হলো যে আমরা যেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছি, এটা এমন বেশি আপনার বৈষম্যমূলক যে এখানে শুধুমাত্র নারী শ্রমিক না, আপনি দেখবেন যে যেখানে পুরুষ ভালনারেবল, সেখানে পুরুষেরও কিন্তু ন্যূনতম যে মানবাধিকার অথবা ন্যূনতম যে মজুরি যদি বলেন আপনি কর্মক্ষেত্রে, সেটা কিন্তু নিশ্চিত করা হয় না। তো মূল জায়গাটা হলো যে আমাদের সমাজে আমরা যেভাবে আমাদের নগর ব্যবস্থা গড়ে উঠেছে, যেভাবে আমরা পুঁজিতান্ত্রিক বিশ্বে নিজেদেরকে একটা বাজার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি, সেখানে অনেকাংশে রাষ্ট্রের অনুপস্থিতি, অনেকাংশে ধর্মের অপব্যাখ্যা, অনেকাংশে আপনার যে সামাজিকভাবে যারা প্রতিষ্ঠিত পুরুষ আছেন, নারী আছেন, কারণ আমি নারী কথাটা বলতে হবে কেন, আমরা দীর্ঘদিন তো নারীর মানে সর্বোচ্চ জায়গায় নারীকে আমরা দেখেছি, কিন্তু সর্বোচ্চ জায়গায় নারীকে দেখেও আমরা কিন্তু দুঃখজনকভাবে নারী বান্ধব সমাজ পাইনি। তো এইটার যদি উত্তর খুঁজি, উত্তর হলো যে ব্যক্তি নারী আসলে কতটা রাজনীতিতে অংশগ্রহণ করলো অথবা ব্যক্তি নারী ক্ষমতার কতটা চূড়ায় উঠলো, এটা দিয়ে নারী সমাজের আসলে খুব বেশি ভালো মন্দ এখানে নির্ণীত হয়নি। সেটাই হতো তাহলে আমরা রাজনীতিতে আসলে নারীদের পথটা এখনো আসলে অগ্রসর হচ্ছে না কেন, সেটাই আমার প্রশ্ন ছিল। গণমাধ্যম কর্মী বা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু নারীদের ভূমিকা বা নারীদের যে পজিশনের কথা বলছিলাম, তারা তাদের নিজ নিজ অবস্থানে স্বস্থানে তারা বেশ অগ্রাধিকার পেয়েছে বা নিজের যোগ্যতায় তারা তাদের স্বস্থানে পৌঁছেছে। এনসিপিতে কি অবস্থা, আমি সেটাই আসলে পুরোটা বলতে যাচ্ছি। রাজনীতিতে মনোনয়ন দেওয়া হয়নি কেন, সবকিছু মিলিয়ে না, আমি ওটাতে যাচ্ছি। আমি জাস্ট মনে হচ্ছে যে আমরা একটা আলোচনা, একটা গ্রাউন্ড তৈরি করা দরকার। আমার যে এখানে যে জায়গায় ইন্টারভেন করতে চাই, সেটা হলো যে যেই নারী ক্ষমতার চূড়ায় উঠেছেন, তারা তো আসলে নারীর প্রতিনিধি হয়ে ওঠেন নাই। তারা নিজের সক্ষমতার চূড়ান্ত বিকাশের একটা পর্যায়ে গিয়ে, আপনার কথা যেটা বলা যায়,
এই হাউজে আপনি যেটা বললেন, যারা কর্পোরেটে আপনার নারী সিইও আছেন, যারা সিদ্ধান্ত প্রণয়নে ভূমিকা পালন করছেন, তারা যেভাবে একটা পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে শিখে আপনার শিখন সক্ষমতার বিকাশ ঘটাচ্ছেন, এটার মাধ্যমে একটা কর্তাসত্তা তৈরি হয়েছে সমাজের মধ্যে। সে শুধুমাত্র এই কর্পোরেশন না, সে পুরো সেক্টরে একটা আপনার অথরিটি হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু আমাদের নারী বেশিরভাগ, আমি কিন্তু মোটা দাগে আমি বলছি না, আমি বলছি আমাদের সমস্যাটা কোথায় আইডেন্টিফাই করতে হবে। মোটা দাগে আমাদের নারীকে আমরা দেখেছি তার যে সে কর্তাসত্তার বিকাশ রাজনীতিতে ঘটে নাই। রাজনীতিতে সে হয় কারো স্ত্রী, অথবা কারো বোন, অথবা কারো আপনার মা হতে পারে, অথবা যে কোনো পরিচয়, অথবা ধরুন রাজনৈতিকভাবেও দেখা যায় আমরা কিছু জায়গায় একটা কোটা করেছি যে এখানে নারী লাগবে। সো কিছু কিছু জায়গায় দেখা যায় ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে বাংলাদেশের মতো দেশের নারীর অংশগ্রহণ অনেকটাই আপনার সফট পাওয়ারের ইঙ্গিত দেয়। সো সেখানে আমার নারীর প্রয়োজন হবে, কিন্তু নারীকে অনিবার্য করে তোলা, যে সেই নারী যে আমার দলে অনিবার্য, তাকে ছাড়াই সিদ্ধান্তটা হবে না, সেও আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আপনার তার পুরুষ কাউন্টার পার্টের মতো সমান গুরুত্বপূর্ণ। সেই জায়গায় কিন্তু আমরা আসলে রাজনীতিতে অন্তত নারীকে খুব বেশি দেখতে পাচ্ছি না। তো এইটা আমার কাছে মনে হয় যে শুধুমাত্র রাজনীতির সমস্যা না, মূল সমস্যাটা হলো যে আমরা সমাজকে মানে মূলত ব্যক্তির বিকাশের যে সুযোগ, সক্ষমতার যে সুযোগ, সেই সুযোগটা আসলে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান করতে পারছি কিনা, এটা গুরুত্বপূর্ণ। তো আমি যদি এখন ফাইনালি বলি যে রাজনীতির নারী এবং আপনার অন্যান্য সেক্টরের নারী, এই দুটার মধ্যে আসলে আমরা কোন জায়গায় তফাৎ টানবো, আপনি যে টপিকটা আজকে সিলেক্ট করেছেন, এখানে কিন্তু মূলত আপনি এটাকে রাজনীতিতে নারীর যে ক্ষমতায়ন, সেই জায়গাটাকে আপনি সামনে তুলে ধরেছেন। আমার কাছে যে বিষয়টা মনে হয়, যেই পরিবার বাংলাদেশে সামহাও বুঝতে পেরেছেন যে তার সন্তানকে নারী পুরুষ নির্বিশেষে সক্ষম করে তুলতে হবে, এই পৃথিবীতে বসবাস এবং এই পৃথিবীতে নিজের সিদ্ধান্ত নেওয়া, নিজের মতো করে একটা মর্যাদাকর জীবন যাপনের জন্য উপযুক্ত করে তুলতে হবে, সেই পরিবারে কিন্তু নারী শিশু বিকশিত হয়েছে, সমানভাবে পুরুষ শিশু বিকশিত হয়েছে। এভাবে যদি আপনি দেখেন, তাহলে আমাদের সংকটটা কোথায়? সংকট হলো যেই পরিবার ব্যবস্থায় আমরা সমাজে বিরাজ করছি, সেই পরিবারের মধ্যে যেই পরিবার এই সেন্সটা পায় নাই, সেই পরিবার তার নারীকেও আসলে বিকশিত করতে পারে নাই, পুরুষকেও বিকশিত করতে পারে নাই। এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখেন তাই অবস্থা হয়েছে। আমাদের এখানে 50 মিলিয়নের বেশি এখনো নিরক্ষর। এটা তো আসলে এই জায়গা থেকে আপনি শুধুমাত্র নারীকে ক্ষমতায়িত করবেন আর নারীকে আপনি কর্পোরেটে পাঠাবেন, আর এখানে প্রায় 4 মিলিয়নের নারী যে আপনার বেশি গার্মেন্টসে কাজ করছে, তো তাদের ক্ষমতায়নের কথা বলেন। আমাদের একটা শুভঙ্করের ফাঁকিটা বুঝতে হবে। আমরা যখন আপনার বাসাবাড়ির গৃহস্থালীর কর্মী থেকে নারীকে আপনার ইন্ডাস্ট্রিয়াল কর্মী হিসেবে বিবেচনা করতে শুরু করলাম, তখন সবাই বলেছে যে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হচ্ছে। আনফর্চুনেটলি সে নারী সেই যে ইন্ডাস্ট্রিতে তার যে এজেন্সি হিসাবে আবির্ভূত না হওয়ার কারণে তার স্যালারি বাড়ে নাই, না বাড়ার কারণে তার যে ন্যূনতম সাবসিস্টেন্স যে একটা ওয়েজ পাওয়ার দরকার ছিল, যেটা তার একটা বিকাশের সুযোগ, তার সন্তান লালন পালন করা, একটা সুন্দর জীবন, এটা কিন্তু হয় না হওয়ার কারণে যেই নারীরা বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে গিয়েছে, আনফর্চুনেটলি তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং তারা একটা জায়গায় দুষ্টচক্রে আবদ্ধ হয়ে গিয়েছে। আমরা দেখি কি একজন কৃষকের সন্তান ইউনিভার্সিটিতে টিচার হয়েছে, হ্যাঁ, একজন আপনার ইউনিভার্সিটি টিচারের সন্তান দেশের গণ্ডি ছাড়িয়ে বাইরে গিয়ে বিকশিত হয়েছে, কিন্তু গার্মেন্টস ওয়ার্কারদের মধ্যে দেখেন যে সেই পল্লী থেকে কয়টা আপনার পরের জেনারেশন বের হয়ে আসতে পেরেছে। তো আমার এখানে যেই জায়গাটা আমি বলবো যে আমরা সমাজকে যাতে উৎপাদন বান্ধব এবং মানুষের সক্ষমতা বান্ধব করে তুলতে পারি কিনা সেই দিকে নজর দিতে হবে। তাহলে আমার মনে হয় সমাজে শুধুমাত্র নারী না, নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি শিশু তার বিকাশের সুযোগ লাভ করবে এবং তারা একই সাথে রাজনীতিতে এবং একই সাথে অন্যান্য সেক্টরে নিজের কর্তাসত্তা নিয়ে আবির্ভূত হতে পারবে। জি, আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। আরেকটু আপনার কাছে জানতে চাই যে যখন আর কি আপনাদের দল থেকে এনসিপির 2জন কর্মী বা আরো কয়েকজন কর্মী মনে হয় দল থেকে চলে গিয়েছিলেন, নারীদের কথা বলছি, তাসনিম যারা একজন আছেন, আরেকজন আছেন তাজনুভা জেবিন, ওনাদের কথা বলছি। ওনাদের সাথে যখন আমি আপনার অন্য সহকর্মীদের সাথে আমি কথা বলছিলাম, তখন তারা বলেছিলেন তাদের সাথে হয়তো কথাবার্তা চলবে, তারা যেন ফিরে আসে, এই ধরনের কথাবার্তা চলছিল। ওটার এখন কি আপডেট? প্রথমত আপনার আমাদের যেই জুলাই পরবর্তীতে যে রাজনীতির ময়দান, সেই ময়দানে এনসিপি কোনো একক শক্তি নয়। এখানে এনসিপির পাশাপাশি জুলাইয়েরই আর অনেকগুলো শক্তি, অনেকগুলো আপনার ফ্রাঞ্চাইজি এখানে আসছে। তো এই জায়গায় আমি আমাদের যেই নারী সহকর্মীরা, সহযোদ্ধারা, তারা এনসিপি প্ল্যাটফর্ম ছেড়ে অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়েছে, সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমি মনে করছি না যে তারা এনসিপিতে ফিরে আসতে হবে। এনসিপির দরজা তাদের জন্য খোলা। না, আমাদের পয়েন্টটা দেখেন যে আমার চাওয়াটা কি। আমার সেই যে সহযোদ্ধা তাজনুভা জাবিন,
তিনি এখন সামাজিকভাবে আছেন কিনা, তিনি রাজনীতি করছেন কিনা, এবং উত্তর হলো যে ইয়েস, তিনি রাজনীতি করছেন, তিনি প্ল্যাটফর্ম দাঁড় করাচ্ছেন, তিনি এনসিপির চেয়ে আরো বড় জায়গা, মানে নিজেই একটা প্ল্যাটফর্ম, অল্টারনেটিভ একটা প্ল্যাটফর্মের আপনার পিছনে কাজ করছেন। তাসনিম জারার ক্ষেত্রে সেম, তিনিও কিন্তু সামাজিকভাবে আপনার কাজ করে যাচ্ছেন। আমাদের পয়েন্টটা হলো যে তাকে এনসিপি করতে হবে তা না, আপনার যেই চিন্তা, আপনার যেই দর্শন, সেটা অনুযায়ী আপনার যেখানে ভালো লাগে সেখানে করেন। কিন্তু নিশ্চয়ই, সেটা নিয়ে অভ্যুত্থানের আসলে যে কোনো নারীরা বের সন্দেহ হয়ে আসছে, সেই নারী ঘরে চলে যাবে, সেই জায়গায় আমার কনসার্ন আছে। কিন্তু জি, সেই নারী যদি নিশ্চয়ই। একটা প্ল্যাটফর্ম না করে অন্য একটা প্ল্যাটফর্মে যায়, আমি তাকে স্বাগত জানাই এবং আমি বলবোই না যে তাকে এই প্ল্যাটফর্মে অবশ্যই।